ডিম আমার গায়ে লাগে নাই, কিন্তু ডিম দিয়ে এটাও কিন্তু নাটকের লোকরাই করেছে। ফুটেজ আছে, মহাপরিচালক সাহেব কি দেখেন না ফুটেজ? ওনার তো বোঝা উচিত, উনি তো শিক্ষকতা করেছেন, লক্ষ লক্ষ টাকা বেতন পেয়েছেন, মনের কথা আলাদা। আমরা থিয়েটার থেকে কি পেয়েছি? উনি তো পয়সা ছাড়া কোনো কাজ করেন নাই জীবনেও। অনেক বেকুব বোঝেন অবশ্য। ৩-৪ জনের একটা পেটো বাহিনী হয়েছে, এদের একটা টার্গেট হচ্ছে যে আমাকে যদি ফেলে দিতে পারে তাহলে যাকে খুশি তাই করবে। আমার কাছে বিষয়টা একটা গোঁজামিল। মোস্তফা সরোয়ার ফারুকী এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে আছে। উনি এইসব জেনেও আমাকে কোনো কিছু বলেননি, এটা আমি বলতে চাই না ওনার সম্পর্কে। আমার ওই লোভ কোনোদিনই ছিল না। তাহলে আমি ওই মন্ত্রীও হতে পারতাম, এমপিও হতে পারতাম, ওই ডিজি অনেক কিছু হতে পারতাম। সম্প্রতি সময় আমরা দেখছি যে আপনাকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটছে, বিশেষ করে মঞ্চপাড়ায়। তো আসলে এই ঘটনাগুলোর পেছনের ঘটনাটা কি? পেছনের ঘটনাটা বলা মুশকিল, তবে আমাকে কেন্দ্র করে আমি যে একটা মানে কারো টার্গেট হয়ে পড়েছি, এটা আমি নিজেও বুঝতে পারি। কারণ হচ্ছে যে আমি এই শিল্পকলা একাডেমিতে দীর্ঘদিন ধরে নাটক করছি। শিল্পকলা একাডেমি আমাদেরই আন্দোলনের ফসল, এবং এই শিল্পকলা একাডেমি যখন তৈরি হচ্ছিল তখন এর কনসালটেটিভ কমিটির আমিও মেম্বার ছিলাম। পরবর্তীকালে বিভিন্ন সরকার এসেছে, আমাকে রাখে নাই। তো এইবার আমি খুব আশা দেখেছিলাম যে আমাদের যিনি মহাপরিচালক হয়ে এসছেন উনিও ছিলেন ওই কমিটির সদস্য। কাজেই দীর্ঘদিনের আমাদের সম্পর্ক, তার মধ্য দিয়ে থিয়েটার একটা সুন্দর স্বাধীনভাবে গড়ে উঠবে। কিন্তু তার পরিবর্তে শুরু হয়ে গেল ওখানে এক ধরনের মাস্তানি। আপনারা দেখেছেন যে মুষ্টিমেয় কতগুলি লোক শিল্পকলা একাডেমিকে গিয়ে দরজা তার গেটে, তার কাউন্টারে গিয়ে অ্যাটাক করলো, এবং ক্যামেরায়, আপনাদের ক্যামেরায় ফুটেজ রয়েছে, কিন্তু তাদের কিছু করা হলো না। এর প্রতিবাদে যখন আমরা প্রতিবাদ সভা করলাম তখন সেখানে আক্রমণ হলো, হামলা হলো, সেটারও ফুটেজ আছে, তাদের কিছু করা হলো না। এখন আমাকে বলা হচ্ছে যে আমারই নাটক, মানে যে নাটকটি ২৪ বছর ধরে চলছে রারাং, সেটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠানো হবে, কিন্তু একটাই শর্ত, যে আমি অভিনয় করতে পারবো না। আরেকটি নাটক কোম্পানি, যেটা আমাদের দেশের লুটপাটের সমস্ত চিত্র যার সূচনা হয়েছে সেই মুর্শিদাবাদ থেকে, যেখানে মানে ক্লাইভ একটি কোষাগার ভেঙে, সিরাজের কোষাগার ভেঙে নিয়ে যায়, এবং তার পদাঙ্ক অনুসরণ করে আমাদের দেশের মানে ধনাঢ্য লোকরা এই দেশের অর্থকে লুটপাট করে পাচার করে দিচ্ছে। সেই নাটকেও আমি অভিনয় করতে পারবো না। এটা কী ধরনের কথা? এবং উনি একটি কথা বলে খুবই নিন্দিত হয়েছেন, সেটা হচ্ছে যে ছোট চরিত্র করেন উনি, এবং আমরা আমাদের আর্টিস্টদের এটাই শিখিয়েছি যে দেয়ার ইজ নো মাইনর ক্যারেক্টার্স, অনলি দি মাইনর অ্যাক্টরস। পৃথিবীতে কোনো চরিত্র ছোট নয়, কিন্তু অভিনেতারা ছোট। আমরা যতটুকু জানি, মঞ্চে যিনি প্রপস নিয়ে দাঁড়িয়ে থাকবে তিনিও একজন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। অবশ্যই। তো সেই জায়গা থেকে আসলে শিল্পকলার মহাপরিচালক যখন বলে একটি ছোট ক্যারেক্টার, সেটা আসলে তিনি কি ভেবে বলতে পারেন? আসলে আপনার কাছে বিষয়টা কেমন লেগেছে যখন আপনি এটা শুনেছেন? না, আমার কাছে বিষয়টা একটা গোঁজামিল। ওখানে ওনারই শিল্পকলার একাডেমির ভেতরে একটা বাহিনী, পেটোয়া বাহিনী হয়েছে, সেটা বড় না, ৩-৪ জনের একটা পেটোয়া বাহিনী হয়েছে, এবং বাইরের থেকে ভাড়া করা কিছু লোক নিয়ে ওখানে হামলা চলে, এবং এই জায়গাটাকে ডিস্টার্ব করে দিতে পারলে আমাদের নাট্যচর্চা ব্যাহত হবে। আরে ওনার তো বোঝা উচিত, উনি তো শিক্ষকতা করেছেন, লক্ষ লক্ষ টাকা বেতন পেয়েছেন, মনের কথা আলাদা। আমরা থিয়েটার থেকে কি পেয়েছি? বাংলাদেশের থিয়েটারের এই ৫২ বছরের অভিযাত্রায় আমরা কয়টা পয়সা পেয়েছি? আমরা নিজের খেয়ে থিয়েটার করেছি। উনি তো পয়সা ছাড়া কোনো কাজ করেন নাই জীবনেও। ওনারা চাকরি করেছেন, প্রফেসরি করেছেন, প্রচুর টাকা পেয়েছেন। আমরা তো একটি পয়সাও পাইনি। এবং গত সরকারের আমলে ১৫ বছর ধরে আমি কন্টিনিউয়াসলি আন্দোলন করেছি যে আমাদের স্যালারি গ্র্যান্ট হওয়া উচিত, পেশাভিত্তিক শিল্পচর্চা হওয়া উচিত, সরকারের গ্র্যান্ট হওয়া উচিত, যেটা পৃথিবীর সব দেশে আছে। হ্যাঁ, ইংল্যান্ডের
যে শেক্সপিয়ার শেক্সপিয়ারের যে ন্যাশনাল থিয়েটার সেখানে ৩৭ বার দেউলিয়া হয়েছে, তারপরেও সরকার সেখানে টাকা ঢালছে, অ্যাক্টর অ্যাক্ট্রেসরা টাকা পাচ্ছে, কলাকুশলীরা টাকা পাচ্ছে। আর আমাদের এখানে এত অপচয় চারদিকে, কিন্তু থিয়েটারের জন্যে কোনো টাকা পয়সা নাই। কেন নাই? থিয়েটার সত্য কথা বলে, থিয়েটার সময়ের দর্পণ, এইসব কারণেই এখন এদের একটা টার্গেট হচ্ছে যে আমাকে যদি কোনো রকমে নিরস্ত করতে পারে, ফেলে দিতে পারে, তাহলে যাকে খুশি তাই করবে। ঠিক এই যে আপনাকে যখন ফোন করে বলা হলো, তিনি সেটা বলছেন যে আসলে তিনি অনুরোধ করেছেন আপনাকে অভিনয় না করতে, আপাতত বিরতি দিতে। আসলে আপনাকে কি বলেছিল ফোনে? আসলে না না, কোন সেটা তো সুরে না, বলেছিল? সেটা তো প্রচারই হয়েছে। উনি এই কথাই বলেছেন, অসত্য নয় সেটা, যে আপনি এই কিছুদিন আপনি একটা বিরতি দেন আর অন্য কাউকে দিয়ে ক্যারেক্টারগুলি করিয়ে দেন। এটা উনি কী করে বলে? আমি যদি মহাপরিচালক হতাম আমি বলতাম, হ্যাঁ আপনি করবেন, আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, আর যদি আপনাকে করতে না দেওয়া হয় কোনোভাবে, তাহলে আমি আমার পজিশন ছেড়ে চলে যাব। ভাই কেন কেন আমি করবো না? হ্যাঁ, আমি অভিনয় না পারি, আমার নাটক লোকে দেখে না, তাহলে তো আমি নিজেই বুঝবো সেটা। অনেক বেকুব বোঝেন অবশ্য, কিন্তু আমার ওইটুকু বুদ্ধি আছে, আমি বুঝবো যে আমার এই নাটক দেখছে না লোকে খামাখা। কাউকে ছোট করতে চাই না। তারপরে ওই প্রশ্নগুলো কেন ওঠে? আমার কথা বাদ দেন, আজকে আমাকে যদি বলা হতো যে একটি ছেলে ওই রারাং নাটকে দাঁড়িয়ে থাকে, ওই যেটা কথা আপনি বললেন, প্রপস নিয়ে বা একটা ঢাল নিয়ে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ ওকে বাদ দেন, ওকে বাদ দেন, ওকে বাদ দেন, আমি বাদ দেবো? আমি কখনো বাদ দেবো না। আমি তাহলে নাটকটাই বাদ দেন। এরকম ঘটনা বহুবার হয়েছে। ভাইয়া, আপনি যেটা বলছিলেন যে আসলে এই শিল্পকলার একটা বাহিনী তৈরি করে নিয়েছে, সেটা কিছু ভেতরের লোক, কিছু বাইরের লোক, যেটা সংখ্যায় খুবই কম। আমরা কিন্তু দেখলাম যে সম্প্রতি আপনি যখন এই প্রতিবাদ করছিলেন, আপনার উপরও কিন্তু হামলা করা হলো। মানে আপনার মতো একজন গুণী মানুষকে ডিম নিক্ষেপ করে হামলা করা কতটা মানে শিল্পীদের জন্য আসলে কতটা অপমানজনক, বা এই খুবই। ঘটনা নিয়ে আসলে আপনার প্রতিক্রিয়াটা কি? না, আমি তো আমার প্রতিক্রিয়া জানিয়েছি, তাৎক্ষণিকভাবে আমার প্রতিক্রিয়া জানিয়েছি, এবং সারা দেশের মানুষ আমাকে ফোন করেছে আমি শারীরিকভাবে সুস্থ আছি কিনা, ডিম আমার গায়ে লাগে নাই। কিন্তু ডিম দিয়ে এটাও কিন্তু নাটকের লোকরাই করেছে। ওইখানে যে নাটকের লোক যারা চাকরি করে, তারাও বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওনারই ছাত্র, তাদেরই বুদ্ধি এটা, যে এটা ইট মারলে সেটা অন্যরকম ব্যাখ্যা হবে, তার চাইতে আমরা একটা খুব অপমানজনক একটা কাজ করি, এবং সেটাই তারা করেছে। দেখলে প্ল্যান, সব কিছু প্ল্যান, ফুটেজ আছে। মহাপরিচালক সাহেব কি দেখেন না ফুটেজ? ওখানে কারা কারা আছে, ওরা কারা? আপনার কি মনে হচ্ছে না যে সম্প্রতি সময়ে এসে আপনাকে নিয়ে একটু বেশি চক্রান্ত হচ্ছে, বা কি মনে করছেন আপনি? হ্যাঁ, চক্রান্ত হচ্ছে। কারা চক্রান্ত করছে এটা সবাই জানে, এবং মানে এ নাটককে ধ্বংস করার, নাটক একটা শিল্প হিসেবে এটাকে ধ্বংস করার প্রবণতা। অথচ মহাপরিচালক সাহেব সেই 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 নাটকেরই লোক, ওনার হাত দিয়ে ওনার আন্ডারের লোকরা এই কাজগুলো করছে। আমি মনে করি ওনার নলেজ আছে, নাহলে উনি কী করে বলেন যে আমার উপরে একটা ক্ষোভ আছে? কার ক্ষোভ আছে আমার উপর? আমি রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি না, আমি মানে বিভিন্ন জায়গায় যাচ্ছি না, জনসমাগমে যাচ্ছি না, পত্রপত্রিকায় তো আমার নামে লিখতে পারে, টেলিভিশন স্টেশনেও তো আমার নামে বলতে পারে। কই, কোথাও তো কেউ বলছে না। বলছে শুধু ওনার শিল্পকলা একাডেমির 2-3 জন কর্মচারী, আর উনি সেইটা শুনে এক একটা অ্যাকশনে যাচ্ছেন। শিল্পের এখন যে অবস্থা, তো এই অবস্থার পরিবর্তন বা এইটাকে সুস্থ শিল্প চর্চায় ফেরাতে প্রধান উপদেষ্টার কাছে আপনার কোনো কিছু বলার আছে কিনা? উনি কী করবেন? উনি তো এমনিতেই নানান ধরনের রাজনৈতিক সংস্কার করতে চাচ্ছেন, সেগুলো করছেন, ভালো কথা। তো ওনার একটা নির্দেশ প্রয়োজন যে শিল্পকলায় একটা স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক, যে স্বাভাবিক পরিবেশের মধ্য দিয়ে আমরা কাজ করে যেতে পারি। আর উনি তো বলেছেন যে আমরা আমাদের মত প্রকাশ করতে চাইব, পারবো। তো সেই মত প্রকাশের জায়গাটা যদি
শিল্পকলার প্ল্যাটফর্ম না হয় তাহলে তো দুঃখজনক। আপনাদের অঙ্গনের মানুষ মোস্তফা সরোয়ার ফারুকী এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে আছে, তো আসলে তাকে কোনো পরামর্শ বা তাকে নিয়ে কিছু বলার এই আছে? ব্যাপারে আমি কিছু বলতে চাই না। উনি এইসব জেনেও আমাকে কোনো কিছু বলেননি, এটা আমি বলতে চাই না ওনার সম্পর্কে কিছু। শিল্পকলার নানা বিষয়ে আমরা নানান ঘটনা দেখছি, আসলে শিল্পকলার অসুবিধার জায়গাটা কোনটা বলে মনে করেন আপনি? কোনো অসুবিধার জায়গা নেই। যারা কাজ করতে চায় তারা তাদের সৃজনশীলতা দিয়ে, তাদের পরিকল্পনা দিয়ে কাজ করতে পারে, পরিকল্পনা নিয়ে কাজ করতে পারে। কিন্তু এই যে অসুস্থ পরিবেশ সৃষ্টি করলো, কারা করলো, এটা আইডেন্টিফাই করা কি খুব কঠিন? সবাই জানেন, সবাই জানে কারা করছে। আমার উপরে তো আক্রমণ আসছে। আমি আশা করব যে এদেশের থিয়েটারটাকে একটু নিরাপদ রাখার জন্যে সবাই মিলে আমরা চেষ্টা করি। এখন দর্শক এরকম একটা প্যানিক সিচুয়েশন তারা তৈরি করেছে, তাতে দর্শক কমে যাবে, কমে গেছে, অলরেডি কমে গেছে। যে নাটকের যে দর্শক আমরা প্রত্যাশা করি সেটা হচ্ছে না। তো এই প্যানিক সিচুয়েশন থেকে উত্তরণের দায়িত্ব তো হচ্ছে এই শিল্পকলা একাডেমিতে যারা চাকরি করেন, জাতীয় রাজস্বের মানে অর্থ নিয়ে যারা চাকরি করেন তাদের দায়িত্ব। আর তারা যদি না করে, ইতিহাস কিন্তু খুব নির্দয়। কেউ একটা জায়গায় চিরজীবন থাকে না। কাজে এই জায়গার থেকে সরে গেলে তারা কিন্তু ইতিহাসের কাছে দায়ী হয়ে থাকবে। এবং শিল্পকলার যেসব কর্মকর্তা, যেসব খুব না ৩-৪ জন কর্মচারী যারাই ষড়যন্ত্র করছে, তারা খুব সহজেই চিহ্নিত হয়ে পড়বে। আপনি শিল্পচর্চার যে মানুষরা আছে তাদের একজন পথ প্রদর্শক। আমি সবশেষ আপনার সঙ্গে যখন বসেছিলাম, বিভিন্ন বিষয়ে আমরা কথা বলেছি, তখন আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে যদি আমরা বা শিল্পীরা অনেকেই আপনাকে শিল্পকলার মহাপরিচালক হিসেবে দেখতে চায়, আপনি তখন সেই পদে আসবেন কিনা। আপনি আমাকে বলেছিলেন যে এই বয়সে এসে সরকারি কোনো অফিসে যোগ দিয়ে আপনি আপনার নামের সেই সুনাম খারাপ করতে চান না, আপনি এরকম একটা কথা বলেছিলেন। মাত্র কয়েক মাস আগের ঘটনা, 3-4 মাস আগের ঘটনা। তো এই 3-4 মাসের প্রেক্ষিতে এই শিল্পকলায় আপনাকে নিয়ে এইভাবে ঘটনা ঘটছে একের পর এক, কখনো ভেবেছিলেন আপনাকে এই দিনগুলো দেখতে হবে? না, আমি কখনো ভাবিনি। এবং এখন যিনি মহাপরিচালক হয়ে আসছেন, বলতে গেলে আমারই আকাঙ্ক্ষাই ছিল এটা যে উনি আসুন। কারণ ওনার সঙ্গে দীর্ঘদিন আমি ওনাকে চিনি। উনি খুব ডিসিপ্লিন মানুষ, সৎ মানুষ হিসেবে চিনতাম। কিন্তু উনি একটা ইনডিসিপ্লিনকে প্রশ্রয় দিয়ে চলেছেন। এটা আমার কাছে খুব মর্মান্তিক। আমি আগেই বলেছি আমি কোনো সরকারি অ্যাসাইনমেন্ট বা ইয়েতে কাজ করব না, আমার ওই লোভ কোনো দিনই ছিল না। তাহলে আমি ওই মন্ত্রীও হতে পারতাম, এমপিও হতে পারতাম, ওই ডিজি অনেক কিছু হতে পারতাম। ওগুলো আমার মাথায়ই নাই। আমি একটা নাটক করি, অভিনয় করি, নাটক লিখি, এবং এইখানে এটা লিখে আমি মানুষের যে ভালোবাসা পেয়েছি, এটা আমার জন্মান্তরের কামনা। এবং আমি যে বলে অনেকে জাতিস্বরের কথা, আবার যদি আবার জন্মাইলে আমি এই কাজটাই করব। আমি আমলা হতে চাইবো না, আমি মন্ত্রী হতে চাইবো না, আমি ওই ব্যবসায়ী হতে চাইবো না, আমি এই কাজটাই করব। এই কাজটা আমাকে সারা বিশ্বের কাছে, শুধু বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে শহর এবং সারা বিশ্বের কাছে আমাকে ছুড়ে দিয়েছে। মানুষের ভালোবাসা আমি এত পেয়েছি, হ্যাঁ, যে আমি জীবনের বিকল্প হিসাবে কিছু দেখি না।